দশম শ্রেণী বাংলা ব্যাকরণের কারক ও অকারক সম্পর্ক অধ্যায়ের আমরা এর আগের পর্বে অনুসর্গের যে বিভাজন পর্যন্ত আলোচনা করেছিলাম। সেখানে দেখো, অনুসর্গের আমরা দুটো ভাগ পেয়েছিলাম। একটা ছিল শব্দজাত অনুসর্গ আর একটা ক্রিয়াজাত অনুসর্গ, এবং শব্দজাত অনুসর্গের তিনটে ভাগ সম্পর্কে আলোচনা হয়েছিল। এরপরে দেখো, কারক বিভক্তির মূল বিভাজনে যাওয়ার আগে আর কিছু কিছু অংশ আমাদের একটু ভালো করে জেনে রাখতে হবে। ধরো, তোমাদের জানতে চাওয়া হলো যে একাধিক অনুসর্গের পাশাপাশি প্রয়োগ বাক্যে দেখাও। ধরো, তোমরা একটা বাক্য বললে, আমরা বনের মধ্য দিয়ে যাচ্ছি। তা এই বাক্যে দেখো, মধ্য দিয়ে দুটি অনুসর্গ পাশাপাশি ব্যবহৃত হয়েছে এবং দুটি অনুসর্গ কিন্তু আলাদা। এ কারণেই বলা হচ্ছে এটা একাধিক অনুসর্গ, একাধিক অনুসর্গের প্রয়োগ। এটা একটা দিক গেল। এরপরে আরও একটা ব্যাপার হয়, কি বলতো, অনুসর্গের দ্বিত প্রয়োগ দেখাও। যে ধরো, একটা বাক্য বলা হলো, দেখো এই বাক্যটিতে আমরা তোমার পাশে পাশে থাকবো, পাশে পাশে, এই দুটি হচ্ছে অনুসর্গ। এখানে হয়েছে কি বলতো, একই অনুসর্গ পরপর দুবার ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে অনুসর্গের দ্বিত প্রয়োগ, প্রয়োগের দৃষ্টান্ত। এরকমভাবে তোমরা বলতে পারো, ধরো যে প্রজারা চলেছেন সেনাপতির পাছে পাছে। এভাবেও পাছে পাছে হয়ে যাচ্ছে কি না, এখানে অনুসর্গের দ্বিত প্রয়োগ। এরপরে দেখো, এই চ্যাপ্টারের একটা 1 নম্বরের প্রশ্নের মধ্যে থাকে অনুসর্গ আর বিভক্তির পার্থক্য। অনুসর্গ আর বিভক্তির পার্থক্য আমরা দেব। তাহলে অনুসর্গ হচ্ছে কি, অর্থপূর্ণ শব্দ, আর বিভক্তি হচ্ছে বর্ণ বা ধ্বনি সমষ্টি। বোঝা গেল? তাহলে অনুসর্গ হচ্ছে অর্থপূর্ণ শব্দ, আর বিভক্তি হচ্ছে তোমাদের বর্ণ বা ধ্বনি, বর্ণ বা বর্ণ সমষ্টি বা ধ্বনি সমষ্টি। তাহলে এটা অর্থপূর্ণ শব্দ বলে এর ক্ষেত্রে কি হয় না, বাক্যে আলাদা ব্যবহৃত হয়, আর বাক্যে যেহেতু এটি বর্ণ বা ধ্বনি সমষ্টি বা বর্ণ সমষ্টি, তাই বাক্যে শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে। তাহলে হলো অনুসর্গ আর বিভক্তির মধ্যে পার্থক্য। এই দুটি মূলত পার্থক্য আমরা বলতে পারি। তা এরপরে আর একটা পার্থক্য, তা এখানে যদি তোমাদের 1 নম্বরে প্রশ্ন থাকে, তখন কিভাবে বলবে না, অনুসর্গ যেহেতু অর্থপূর্ণ শব্দ তাই বাক্যে আলাদাভাবে ব্যবহৃত হয়, একসঙ্গেই বলবে, একটাই পার্থক্য লিখবে, ভাগ করে করে লেখার দরকার নেই। আর বিভক্তি যেহেতু বর্ণ বা বর্ণ সমষ্টি বা ধ্বনি সমষ্টি, তাই বাক্যে আলাদাভাবে ব্যবহৃত হতে পারে না, শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে। আচ্ছা, এরপরে কি আছে না, অনুসর্গ আর নির্দেশকের পার্থক্য। অনুসর্গ আর নির্দেশকের মধ্যে আমরা পার্থক্য দেখব। তাহলে অনুসর্গ কি না, এক্ষেত্রেও তাই, এটা হচ্ছে অর্থপূর্ণ শব্দ, আর নির্দেশক হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি। বোঝা গেল? তা এক্ষেত্রে অনুসর্গ যেহেতু অর্থপূর্ণ শব্দ, বাক্যে আলাদাভাবে বসে, আর এ হচ্ছে বাক্যে নির্দেশক, বাক্যে শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে। বোঝা গেল? তারপর এখানে আর একটা পার্থক্য রয়েছে, যে যেহেতু এদের কাজ দুটো আলাদা। অনুসর্গের কাজ হচ্ছে কি না, বাক্যকে অর্থপূর্ণ করে তোলা এবং কারক নির্ণয় করতে সাহায্য করা। আমরা এটাই লিখছি যে কারক
নির্ণয় করতে সাহায্য। এটা হচ্ছে অনুসর্গের প্রধান কাজ। আর নির্দেশকের প্রধান কাজ কি? বচন নির্দেশ করা। এটা হচ্ছে নির্দেশকের প্রধান কাজ। আর একটা পার্থক্য থাকে, দেখা যায় যে অনুসর্গের শব্দের পরে বসে এবং অনুসর্গের সঙ্গে কিন্তু কখনো বিভক্তি যুক্ত হয় না। এর সঙ্গে বিভক্তি যুক্ত হয় না, মানে একদম হয় না বললেই চলে। আর সেক্ষেত্রে দেখা যায় যে নির্দেশকের সঙ্গে এর সঙ্গে কি হয় না বিভক্তি, মানে বিভক্তি যুক্ত হয়। যেমন ধরো বলছি, যুক্ত হয়, এটা তো শব্দের সঙ্গেই থাকবে, নির্দেশক শব্দের সঙ্গেই যুক্ত হয়ে বসে। যেমন বললাম যে ছেলেগুলির, ছেলেগুলির এই শব্দটাতে কি হচ্ছে বলো তো? ছেলেগুলি নির্দেশক রয়েছে, আবার র বিভক্তিও যুক্ত হয়েছে। তাহলে মানে নির্দেশকের পরে বিভক্তি অনেক অনেক ক্ষেত্রেই যুক্ত হয়। তাহলে এই প্রধান চারটে পার্থক্য রয়েছে এদের। সে জায়গায় আমরা দেখব অনুসর্গ আর বিভক্তির ক্ষেত্রে কিন্তু মূলত একটাই পার্থক্য। তাই এখানেও তোমাদের পার্থক্য যদি 1 নম্বরে থাকে, সেক্ষেত্রে কি করবে না অনুসর্গ অর্থপূর্ণ শব্দ হয়, বাক্যে আলাদাভাবে বসে কারক নির্ণয় করতে সাহায্য করে। আর নির্দেশক বর্ণ বা বর্ণ সমষ্টি হয়, বাক্যে আলাদাভাবে বসতে পারে না, শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে বচন নির্দেশ করতে সাহায্য করে। এভাবে বলতে পারো, কেননা তখন 3টে বৈশিষ্ট্য একটা পার্থক্যের মধ্যেই চলে যাবে। আর একটা বাদ গেল, তা সেটার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যদিও ওর সঙ্গেও যুক্ত হয়ে এটা বলতে পারো যে আবার এটাও দেখা যায় যে অনুসর্গের সঙ্গে কখনো বিভক্তি যুক্ত হয় না, কিন্তু বাক্যে শব্দের সঙ্গে নির্দেশক যুক্ত হওয়ার পরেও আবার একটি বিভক্তি যুক্ত হয় সেই শব্দে। এভাবে মোটামুটি আমরা যে কারক বিভক্তি বা কারক অকারক সম্পর্ক চ্যাপ্টারের যে প্রথমে আমাদের অংশগুলো থেকে ছোট ছোট প্রশ্ন থাকে সেটা কমপ্লিট হলো। এরপরে চলো আমরা দেখব কারকের 6টি ভাগ। কারকের 6টি ভাগের মধ্যে রয়েছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদান আর অধিকরণ কারক। আর অকারক পদ রয়েছে 2টি, সম্বন্ধ পদ আর সম্বোধন পদ। না, প্রথমে আমরা কর্তৃকারক চলে যাচ্ছি। ধরো একটা বাক্য বললাম, রাম বনে ফুল পাড়ে। এই বাক্যটির ক্রিয়া কোনটি না পাড়ে। এই পাড়া ক্রিয়াটি এই বাক্যে কে সম্পন্ন করছে না রাম, এটি হচ্ছে ক্রিয়া, আর রাম এই ক্রিয়াটি সম্পন্ন করছে। অতএব বাক্যের ক্রিয়া যে সম্পন্ন করে সে হচ্ছে বাক্যের কর্তা। এই বাক্যের ক্রিয়াটি যে সম্পন্ন করছে সে হচ্ছে এই বাক্যের কর্তা। আর ক্রিয়ার সঙ্গে এই কর্তাবাচক পদের সম্পর্ককেই বলে কর্তৃকারক। দেখো এখানে কিন্তু কারকের ডেফিনেশন অনুযায়ী বলা হবে যে ক্রিয়ার সঙ্গে কর্তাবাচক পদের সম্পর্ককে বলা হচ্ছে কর্তৃকারক। কখনো কর্তাবাচক পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক বলবে না, কেননা এই 6টা সম্পর্ক, কারকের যে 6টা ভাগ অর্থাৎ 6টা সম্পর্ক কার সঙ্গে রিলেটেড না ক্রিয়ার সঙ্গে। তাহলে ক্রিয়াকে আমরা প্রশ্ন করব কে দিয়ে, কে কে করে। প্রশ্ন করলে যে পদ পাওয়া যাবে সেটাই মূলত কর্তা বাক্যের, এবং সেই ক্রিয়ার সঙ্গে কর্তাবাচক পদের সম্পর্ককে আমরা বলছি কর্তৃকারক। তাহলে এরপরে দেখো আমরা কর্তৃকারকের যে ভাগগুলো আছে তাতে যাচ্ছি। প্রথমে আমরা দেখব প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা। তাহলে ধরো আমি একটা উদাহরণ দিলাম, খুব কমন উদাহরণ, শিশুকে চাঁদ দেখান। এই দৃষ্টান্তে দেখো যে ক্রিয়া হচ্ছে দেখান। তাহলে দেখান ক্রিয়াটা মধ্যে দিয়েই কিন্তু প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা লুকিয়ে আছে। ক্রিয়াটা একটা এমন গঠন যে বোঝাচ্ছে যে এই ক্রিয়াটা বাক্যের কর্তা নিজে না করে অন্য কাউকে দিয়ে করাচ্ছেন। দেখান, দেখান মানে কি? তিনি কি নিজে দেখছেন? যিনি দেখানো কাজটা করছেন তিনি কিন্তু দেখাচ্ছেন, দেখা ক্রিয়াটা কিন্তু তিনি করছেন না, এবং অন্য কাউকে দিয়ে
দেখতে সাহায্য করছেন। তাহলে বাক্যের ক্রিয়া কোনো কর্তা যদি নিজে সম্পন্ন না করে অন্য কাউকে দিয়ে সম্পন্ন করান, তখন সেই কর্তাকে বলছে প্রযোজক কর্তা। তাহলে আবার বলছি, বাক্যের ক্রিয়া কোনো কর্তা যদি নিজে না, কোনো কর্তা বললাম, তার মানে কোনো কর্তা বলতে এই কর্তাকেই বোঝাচ্ছে, কোনো কর্তা যদি নিজে না করে অন্য কাউকে দিয়ে সম্পন্ন করান, তখন সেই কর্তাকে বলে প্রযোজক কর্তা। আর বাক্যের ক্রিয়া যদি প্রযোজক কর্তার দ্বারা যে কর্তা সম্পাদন করে তাকে বলছে প্রযোজ্য কর্তা। বোঝা গেল? তাহলে বাক্যের ক্রিয়া যিনি সম্পন্ন না করে অন্য কাউকে দিয়ে করান তিনি প্রযোজক কর্তা, আর প্রযোজক কর্তা যাকে দিয়ে ক্রিয়াটি সম্পন্ন করান সে হচ্ছে প্রযোজ্য কর্তা। তাহলে ধরো তোমাদের একটা উদাহরণ বলা হলো যে রামবাবুকে সভার সভাপতি করা হলো। তাহলে এখানে ক্রিয়াটা দেখতে হবে যে করা হলো ক্রিয়াটা এমন একটা ক্রিয়া যেখানে কিন্তু সরাসরি কর্তাই করছেন। কিন্তু দেখো এখানে দেখান ক্রিয়া বা মা ছেলেকে পড়াচ্ছেন, দেখাচ্ছেন, শোনাচ্ছেন, গাওয়াচ্ছেন, ঘুম পাড়াচ্ছেন, তাহলে এই ক্রিয়াগুলো ক্ষেত্রে দেখা যাবে যে কর্তা নিজে না করে অন্য কাউকে দিয়ে করাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু সেই ক্রিয়াটাই হচ্ছে প্রযোজক ক্রিয়া। অতএব সেই প্রযোজক ক্রিয়াটা আগে আমাদের দেখতে হবে। সেই রকমভাবেই এমন একটা বাক্য গঠন করতে হবে যেন বাক্যে প্রযোজক ক্রিয়া থাকে, তবেই তুমি প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা আনতে পারবে। এরপরে দেখো রয়েছে নিরপেক্ষ কর্তা। নিরপেক্ষ কর্তা কি? ধরো এমন আমরা বাক্য বলি যে বাক্যের মধ্যে একটি অসমাপিকা ক্রিয়াও থাকে আর সমাপিকা ক্রিয়াও থাকে। এক্ষেত্রে যে অসমাপিকা ক্রিয়ার কর্তা সমাপিকা ক্রিয়ার সঙ্গে কিন্তু মানে সম্পর্কযুক্ত হয় না, দুটো কর্তা আলাদা। সেক্ষেত্রে অসমাপিকা ক্রিয়ার কর্তা হয়ে যায় নিরপেক্ষ কর্তা। তাহলে একটা উদাহরণ দিই, দেখো, তুমি এলে আমি যাব। এই বাক্যে দেখো দুটি ক্রিয়া, এলে আর যাব। এলেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর যাবটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে যাব ক্রিয়ার কর্তা আমি আর এলে ক্রিয়ার কর্তা হচ্ছে তুমি, দুটি কর্তা কিন্তু এখানে আলাদা। এই অসমাপিকা ক্রিয়ার কর্তা তুমিকে বলছে কি নিরপেক্ষ কর্তা। তোমাদের যখনই নিরপেক্ষ কর্তার বাক্যে প্রয়োগ দেখাতে বলবে তখন অতি অবশ্যই মাথায় রাখবে যে বাক্যে একটি অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া থাকবে এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হবে, সমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হবে। তুমি হয়তো বলে ফেলতে পারো যে লোকটি বাড়ি এসে ঘুমিয়ে পড়ল। লোকটি বাড়ি এসে ঘুমিয়ে পড়ল, এই বাক্যে কিন্তু দুটি ক্রিয়া রয়েছে, এসে অসমাপিকা ক্রিয়া, ঘুমিয়ে পড়ল সমাপিকা ক্রিয়া। তাহলে তোমরা হয়তো ভুল করে এরকম বাক্য লিখে ফেললে তখন দেখবে যে এখানে দুটি ক্রিয়ার আলাদা কর্তা নেই, একটি কর্তা রয়েছে। এটা কিন্তু তোমরা তখন নিরপেক্ষ কর্তার উদাহরণ দিতে পারবে না। ওই জন্য বাক্যে এমনই একটা বাক্য তোমাদের ঠিক করতে হবে যেখানে অসমাপিকা ক্রিয়ার একটি কর্তা রয়েছে আর সমাপিকা ক্রিয়ার আলাদা কর্তা রয়েছে। অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হবে নিরপেক্ষ কর্তা। এরপর কর্তার আর একটা ভাগ রয়েছে উহ্য কর্তা। ধরো আমরা অনেক সময় বলি না যে তুমি এসো বা তুমি বলো, তাহলে এটা না বলেও বলো, যদি যখন বলা হবে বলো, ধরো এইটাই বাক্য, উহ্য কর্তার এটাই বাক্য। উদাহরণে বলো পূর্ণচ্ছেদ, বাক্যে আর কিছু পদ থাকুক আর নাই থাকুক ক্রিয়াপদ অতি অবশ্যই থাকবে, ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্যই গঠিত হতে পারে না। আবার একটি বাক্যের ক্রিয়াপদই একটি বাক্য। এই বলো এর মধ্যে কিন্তু এখানে কর্তা উহ্য রয়েছে, এই বাক্যটারই দৃষ্টান্ত উহ্য কর্তার, এটাই দৃষ্টান্তরূপ তোমরা দিতে পারো। এখানে তুমিটা উহ্য রয়েছে। এরপরে দেখো একাধিক ক্রিয়ার এক কর্তা। ধরো বাক্যে এমন একটা কর্তা আমরা ঠিক করলাম যার একাধিক ক্রিয়া রয়েছে, যেমন বললাম রাম
দেখছে, ভাবছে এবং লিখছে। তাহলে দেখো রাম হচ্ছে এখানে কর্তা, তার ক্রিয়া দেখো একাধিক, সে দেখছে এটা একটা ক্রিয়া, ভাবছে একটা ক্রিয়া, লিখছে একটা ক্রিয়া। তাহলে রাম হচ্ছে কি একাধিক ক্রিয়ার, একাধিক ক্রিয়া সম্পন্ন করছে, একটি মাত্র কর্তা। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আর একটা ভাগ, উহ্যকর্তা একটা ভাগ, নিরপেক্ষ কর্তা হচ্ছে কর্তার একটা ভাগ। মূলত এটা ভাগের থেকে প্রয়োগ দেখাতেই বলে একাধিক ক্রিয়ার এক কর্তার একটি প্রয়োগ দেখাও। আবার উল্টোও হয় যে এক কর্তার একাধিক এক ক্রিয়ার একাধিক কর্তা। যেমন ধরো বললাম যে রাম, রঘু, শ্যাম মাঠে খেলতে নেমেছে। তাহলে খেলতে নেমেছে এটা ক্রিয়া, এই ক্রিয়ার দেখো একাধিক কর্তা। এটা হচ্ছে কিসের প্রয়োগ? না এটা হচ্ছে একাধিক কর্তার, মানে এক ক্রিয়ার একাধিক কর্তা, এক ক্রিয়ার একাধিক কর্তার দৃষ্টান্ত। এখানে একটি ক্রিয়া রয়েছে, একাধিক কর্তা মিলে ক্রিয়াটি সম্পন্ন করছে। আরেকটি কর্তা দেখো তোমাদের থাকে সহযোগী কর্তা। ধরো আমি বললাম এমন একটা ক্রিয়া, যে ক্রিয়াটা যে কোনো কর্তা একাই সম্পন্ন করতে পারেন, কিন্তু তিনি একা না সম্পন্ন করে অন্য একটি কর্তার সাহায্য বা সহযোগিতায় উভয় কর্তার সহযোগিতায় সেই ক্রিয়াটি সম্পন্ন করছেন। তাহলে সহযোগী কর্তা আমাদের মানে দেখব কি করে না, ক্রিয়াটা একটা এমনই ক্রিয়া হবে যেটা যে কেউ একাও করতে পারেন। ধরো আমি বললাম মায়ে, এটা সাধারণত সবসময় তোমরা উদাহরণে পাও, যে রান্না করে। এখানে ক্রিয়া হচ্ছে রান্না করে, এই ক্রিয়া কে সম্পন্ন করছে না মায়ে ঝিয়ে কর্তা। তাহলে দেখো রান্না করা ক্রিয়াটা মা একাও সম্পন্ন করতে পারেন, ঝি অর্থাৎ মেয়ে, তার মেয়েও হয়তো পারলে একাই সম্পন্ন করতে পারে। রান্না করা ক্রিয়াটা সম্পাদনের জন্য যে একের বেশি কর্তা প্রয়োজন তা কিন্তু একেবারে নয়। তাহলে এখানে এমনই একটি ক্রিয়া যেটি মানে একাধিক কর্তা পরস্পরের সহযোগিতায় সম্পন্ন করছেন, তাদের বলা হচ্ছে, সেই কর্তা যুগলকে বলা হচ্ছে কি সহযোগী কর্তা। তাহলে এখানে মায়ে ঝি হচ্ছে সহযোগী কর্তা। এর সঙ্গে দেখো আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ব্যতিহার কর্তা। তাহলে ব্যতিহার কর্তার সঙ্গে সহযোগী কর্তার ডিফারেন্স কি না, শুধু ক্রিয়াটা দেখে বুঝতে হবে। সহযোগী কর্তার ক্ষেত্রে ক্রিয়াটা এমনই ক্রিয়া যে ক্রিয়া যে কেউ একা সম্পন্ন করতে পারেন, কিন্তু ধরো বললাম রাজায় রাজায় যুদ্ধ হয়। তাহলে এই যুদ্ধ হওয়া ক্রিয়াটা সম্পন্ন করার জন্য কিন্তু অতি অবশ্যই একের বেশি দরকার কর্তার, না হলে কিন্তু এই ক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। বা ধরো বললাম পণ্ডিতে পণ্ডিতে তর্ক হয়, এই তর্ক করা ক্রিয়াটা সম্পন্ন করতে গেলে কিন্তু একের বেশি কর্তা তোমার লাগবেই। তাহলে ক্রিয়াটা দেখে আমরা বুঝবো যে কর্তাটা কি কর্তা। তাহলে এই রান্না করা ক্রিয়া দেখে বুঝলাম এটা সহযোগী কর্তা, আর এই যুদ্ধ হয় ক্রিয়া দেখে বুঝলাম এটা কি না ব্যতিহার কর্তা। রাজায় রাজায় যুদ্ধ হয়, পণ্ডিতে পণ্ডিতে তর্ক হয়, বা ধরো বলো ভাই ভাই ঝগড়া হয়, এগুলো ভাই ভাই পণ্ডিতে পণ্ডিতে রাজায় রাজায় এগুলো হচ্ছে ব্যতিহার কর্তা। আচ্ছা, এরপরে আরও একটা কর্তার ভাগ থাকে সমধাতুজ কর্তা। সমধাতুজ, ধরো বললাম যে বাজিয়ে বাজায়, বাজিয়ে বাজায়, বাজিয়ে বাজনা বাজায় আর কি। তাহলে ক্রিয়া কোনটা? বাজায়, বাজানোটা ক্রিয়া। কে বাজাচ্ছে না বাজিয়ে। দেখো এই বাজায় ক্রিয়াটা এসছে বাজ ধাতু থেকে,
বাজ ধাতু থেকে এই ক্রিয়াটা এসছে, সেই ধাতু থেকেই এসছে এই বাক্যের কর্তা। এই মানে বাক্যের ক্রিয়াটি একই বাক্যের মধ্যে থাকতে হবে। বাক্যের ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন, সেই ধাতু থেকে যদি ওই বাক্যের কর্তা নিষ্পন্ন হয়, কর্তাবাচক পদটি, তখন সেই কর্তাকে বলা হবে কি? সমধাতুজ কর্তা। তাহলে আমরা মোটামুটি কর্তার যে বিভাজনগুলো সেগুলো আলোচনা করলাম। তবে দেখো, আরেকটা জিনিস তোমাদের থাকে যে একটি বাক্যাংশ কর্তার দৃষ্টান্ত দাও। ধরো একটা বললে যে ভয় কারে কয় নাইকো জানা। এখানে এই যে ক্রিয়াটা নয় জানা, কোনটা জানা নয়, একটা বিষয় উল্লেখ করা হচ্ছে যে ভয় কারে কয়। এটা কিন্তু একটা বাক্যাংশ। এই বাক্যাংশটাই এখানে কর্তা রূপে পরিগণিত হয়েছে। এটা প্রয়োগ হিসেবে ধরতে পারো। প্রয়োগ হিসেবে রয়েছে তাহলে যে এক ক্রিয়ার একাধিক কর্তা আর একাধিক ক্রিয়ার এক কর্তা, আর বাক্যাংশ কর্তার দৃষ্টান্ত বা প্রয়োগ দেখাও। আর ডেফিনিশন আকারে থাকতে পারে বা প্রয়োগ হিসেবেও চাইতে পারে সমধাতুজ কর্তা, ব্যতিহার কর্তা, সহযোগী কর্তা, আর উচ্চ কর্তাটাও চাইতে পারে, আর নিরপেক্ষ কর্তা। আর এর আগে যে আমরা করেছিলাম তোমার ছিল প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা। এইখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখবে যে প্রযোজক কর্তাটা হচ্ছে উদ্দেশ্য অংশের কর্তা। কেননা এই বাক্যে একটু লক্ষ্য করে দেখবে যে মা শিশুকে চাঁদ দেখান, মা হচ্ছে উদ্দেশ্য অংশ, আর বাদবাকি শিশুকে চাঁদ দেখান হচ্ছে বিধেয় অংশ। এখানে দুটি কর্তা রয়েছে বাক্যে। মা যেহেতু উদ্দেশ্য অংশে রয়েছে তাই উদ্দেশ্য কর্তা, আর শিশুও এখানে কর্তা, এটা হচ্ছে বিধেয় অংশের মধ্যে রয়েছে বলে এটি বিধেয় কর্তা হিসেবে পরিগণিত হবে। তা কর্তৃকারকের এই বিভাজনগুলো মোটামুটি তোমরা তৈরি করো। এর পরের পর্বে আমি তোমাদের কর্মকারকের ডেফিনেশান এবং তার বিভাজনগুলো আলোচনা করব।